আছে, স্টার্ট করছি। যে জ্যামও পেয়ে গেছে আবার বৃষ্টি পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। এর আগে ক্লাসটা ছিল ইন্ট্রোডাকশন টু বায়োফিজিক্স। তারা খুঁজে পাচ্ছি না কেন সেইটা আমি। আচ্ছা, এখন যেগুলো পড়াবো মানে বেসিক্যালি বায়োফিজিক্সের পুরো সিলেবাসটার মধ্যেই প্রায় 70% হচ্ছে 11-12 পড়ার জিনিস। বিশেষ করে আজকে যেগুলো পড়াবো সেগুলোর মধ্যে বেশিরভাগই দেখবে আগেরই জিনিস, ওই সেই গলগি বডি আর মাইটোকন্ড্রিয়া। তো আবার দেখে দেখে মনে পড়বে আর কি। আচ্ছা, একটু মিউট কর তো, অর্ণবের মনে হয় আনমিউট আছে না? অর্ণব একটু মিউট কর। হুম, ও বলার আচ্ছা, সরি হ্যাঁ, সরি। বলার সময় আনমিউট করিস। আচ্ছা, তো যেরকম ফিজিক্স মানে যেরকম অবজেক্টটা যেমন বেসিক বিল্ডিং ব্লক হচ্ছে অ্যাটম, সেরকম লিভিং অর্গানিজমের বেসিক বিল্ডিং ব্লক হচ্ছে সেল। এবার সেলের ব্যাপারে যেটা মেন মানে ইন্টারেস্টিং যে পয়েন্ট, সেটা হচ্ছে যে মানে বিভিন্ন মানে কোটি কোটি বিভিন্ন ধরনের প্রজাতি আছে, তাদের কোষগুলো নানান রকম, সবই ঠিক আছে, কিন্তু সেলের যে কম্পোনেন্ট গুলো থাকে বা সেন্সাস বলতে পারি, বা যাই হোক কম্পোনেন্টই বলি, কম্পোন এ বাবা এত হালকা কেন, কম্পোনেন্টস অফ সেল, মানে কোটি কোটি বিভিন্ন ধরনের কোষ থাকলেও তাদের যে বেসিক কম্পোনেন্টস সেগুলোর সংখ্যাটা এতটাই লিমিটেড। মানে আগের দিন তো ওটা বলছিলাম যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস, নাইট্রোজেন, এর বাইরে আর কিছু সাধারণত সেলগুলোতে থাকেই না। তো সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু যতই কোটি কোটি প্রজাতি থাকুক না কেন, সেলগুলো কোথাও একটা ইউনাইটেড, সেটা হচ্ছে ওদের বায়োকেমিক্যাল কম্পোনেন্টের দিক থেকে ওরা ইউনাইটেড, কেননা বেসিক কম্পোনেন্টের সংখ্যাটা খুবই কম, বা যেই ধরনের মলিকিউলস দেখা যায়, এবং তাদের কিছু কমন ফিচার্স আছে। ঠিক আছে, তো সেই পার্টগুলোই মেনলি স্টাডি করব সেলের ব্যাপারে। আর একটা জিনিস যেটা স্টাডি করব সেটা হচ্ছে যে স্পেশিয়াল স্কেল এবং টেম্পোরাল স্কেল। স্পেশাল স্কেল ব্যাপারটা কি, ধর যখন আমরা কোনো একটা অবজেক্ট বা মেটেরিয়ালের প্রপার্টি যখন স্টাডি করতাম ফিজিক্সে, তখন আমরা সেটাকে যখন অ্যাটমিক লেভেলে স্টাডি করছি, এবার আমরা জানি যে অ্যাটমের ক্ষেত্রে অ্যাংস্ট্রম অর্ডারের সব জিনিসপত্র হয়, মানে নিউক্লিয়াসের সাইজটা ফার্মি অর্ডারের, অ্যাটমের সাইজটা হচ্ছে অ্যাংস্ট্রম অর্ডারের। হুম, তো ফলে আমরা জানি যে আমরা যখন ফিজিক্যাল প্রপার্টি স্টাডি করব তখন আমাদের রেলিভেন্ট স্কেল হচ্ছে অ্যাংস্ট্রম। এটা মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে বলছি, কিন্তু আমরা যখন ক্লাসিক্যাল ফিজিক্স আবার যখন পড়েছিলাম, তখন আমরা নিউটনিয়ান ফিজিক্সের যে অঙ্ক টঙ্ক করতাম তখন সেগুলো কি হতো মিলিমিটার, সেন্টিমিটার, মিটার। তো প্রত্যেকটা মানে কি বলবো, প্রত্যেকটা সাবজেক্টেরই সেই রেলিভেন্ট একটা স্কেল থাকে, মানে ওই স্কেলেই জেনারেলি ঘটনাগুলো ঘটে। এটা দু ধরনের হয়, একটা স্পেশিয়াল স্কেল আর আরেকটা হচ্ছে টেম্পোরাল স্কেল, মানে ফিজিক্যাল প্রসেসগুলো কতটা সময় ধরে হয়। ঠিক আছে, যেমন একটা রেডিও অ্যাক্টিভ অ্যাটম, সেটা ডিকে করবে, তো হাফ লাইফটা কত অর্ডারের হয়, অনেক মেটেরিয়ালের হাফ লাইফ একদিন, অনেক মেটেরিয়ালের হাফ লাইফ কয়েক বছর, ওইটা হচ্ছে টেম্পোরাল স্কেল। তো সিমিলারলি যখন বায়োফিজিক্স স্টাডি করব সেখানেও এই যে বায়োকেমিক্যাল যে প্রসেসগুলো আছে, যে কোনো মানে আমরা যে বেঁচে আছি বা আমরা যে বুড়ো হচ্ছি, মানে তোরা বড় হচ্ছিস আমরা বুড়ো হচ্ছি, তো এই সেগুলো হচ্ছে কেননা শরীরের মধ্যে প্রতিনিয়ত কিছু বায়োকেমিক্যাল প্রসেস হচ্ছে। তা সেই প্রসেসগুলো কতটা সময় ধরে হয় বা কতটা রিজিয়নের মধ্যে ঘটে, সেটা কিন্তু লিভিং অর্গানিজমের ক্ষেত্রে ওটার কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। তো সেই বায়োকেমিক্যাল প্রসেসগুলো বা এই যে কোষ, তার স্পেশিয়াল স্কেল, টেম্পোরাল স্কেল, এগুলো স্টাডি করব। আর অবভিয়াসলি সেলের ভেতরে কি থাকে, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, এইগুলো আমরা একটুখানি স্টাডি করব। আর এবং সেই রিলেটেড কিছু ক্যালকুলেশন। আচ্ছা, তো বায়োলজিক্যাল স্ট্যান্ডার্ড রুলার, যেমন ক্লাসিক্যাল ফিজিক্স পড়ার সময় একটা স্ট্যান্ডার্ড মিটার
ডিফাইন করা হয় বা একটা স্ট্যান্ডার্ড সেন্টিমিটার ডিফাইন করা হয়, তার একটা স্ট্যান্ডার্ড মানে এসআই ইউনিট যেটা, সেটার আবার একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে। সেই তোরা পড়েছিলি মনে আছে, অমুক জায়গায় তমুক মিউজিয়ামে রাখা এত এই একটা খণ্ড, তার দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এত মিটার, এরকম যেরকম পড়েছিলাম সেরকম বায়োলজিক্যাল স্ট্যান্ডার্ড রুলার হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। ইকোলাই ব্যাকটেরিয়া এবং ইস্ট, এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট দুটো অর্গানিজম। ইকোলাই ব্যাকটেরিয়াকে ধরা হয় মডেল প্রোক্যারিওটিক সেল, আর ইস্ট ব্যাকটেরিয়াকে ধরা হয় মডেল ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক হচ্ছে সেলের দুটো বেসিক ক্লাসিফিকেশন, ডিটেলসটা একটু পরে আসছি। মডেল ধরা হয় তার কারণ হচ্ছে, মানে জেনারেলি মডেল সেগুলোকেই ধরা হয় যেগুলো বেশি পরিমাণে অ্যাভেলেবেল এবং যেগুলোর উপর সহজেই এক্সপেরিমেন্ট বা মেজারমেন্ট করা যায়। তো এটা ইকোলাই বা ইস্ট দুটোর ক্ষেত্রে এটা সত্যি, যেগুলো অ্যাভেলেবেলও বেশি পরিমাণে, এগুলোর উপর স্টাডিও বেশি পরিমাণে করা হয়েছে এবং এদের জেনোম, জিন সিকোয়েন্সিং ইত্যাদি এগুলো সবই আর কি পুরো কমপ্লিট। তো বায়োলজিক্যাল স্ট্যান্ডার্ড রুলার হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়াম, অর্থাৎ ইকোলাই এর লেংথটাকেই একটা ইউনিট হিসাবে ধরে বাকি সবকিছু মাপা হয়। যেমন একটা এই ধরনের উদাহরণ হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রনের চার্জকে ইউনিট ধরে অনেক জায়গায় চার্জের ইউনিট হিসাবে ইউজ করা হয়। ইলেকট্রনের মাসকেও অনেক সময় ইউনিট মাস হিসাবে ধরা হয়। আবার আমরা এটাও দেখেছি কার্বন অ্যাটমের 1/12 অঙ্ক 1/12 সেই পার্টটাকে অনেক সময় ইউনিট হিসাবে ধরা হয়। তো এটা সেরকমই একটা ব্যাপার। ইকোলাই ব্যাকটেরিয়ার যে লেংথ সেটাকে ইউনিট হিসাবে, এবং ইকোলাই ব্যাকটেরিয়ার যে ভলিউম সেটাকেও ভলিউমের ইউনিট হিসাবে ধরে বায়োলজিক্যাল অনেক প্রসেসকে ডেসক্রাইব করা হয়। তো এটা যদি ইউনিট হয়, তারপরে তার এটাকে বলে পাওয়ারস অফ 10, মানে হচ্ছে তার থেকে বড় যেগুলো আছে সেগুলো হচ্ছে 10 টাইমস ইকোলাই এর লেংথ, 10 স্কোয়ার টাইমস ইকোলাই এর লেংথ, এরকম হতে পারে। মানে কি বলবো, এল ইকোলাই এটা হচ্ছে একটা ইউনিট। এবার কিছু জিনিসকে হয়তো তুই 10⁻m টাইমস ইকোলাই এর লেংথ এইভাবে ডেসক্রাইব করতে পারিস, বা কোনো একটা কোষকে তুই 10⁻⁻n টাইমস ইকোলাই এর লেংথ এইভাবে তুই ডেসক্রাইব করতে পারিস। এই ব্যাপারটাকে বলে পাওয়ারস অফ 10। যদি আমরা স্কেল ডাউন করি তাহলে আমরা কোষের ভেতরকার অর্গানেলি এদের সাইজগুলো বলতে পারবো। আর যদি আমরা স্কেল আপ করি তাহলে ইকোলাই এর থেকে আরো বড় বড় যে অর্গানিজম গুলো আছে, মাল্টিসেলুলার অর্গানিজম বা আরো বড় সাইজের কোষ সেটাও হতে পারে, সেইগুলোকে আমরা ডেসক্রাইব করতে পারবো। তাহলে মোট কথা হলো যে ইকোলাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ইকোলাই এর সবকিছু স্টাডি করা হবে, ইকোলাই এর সাইজ, ইকোলাই এর নিউক্লিয়াসের সাইজ, জেনোমের সাইজ, ইকোলাইতে কত নাম লিপিড আছে, প্রোটিন আছে, রাইবোজোম আছে ইত্যাদি। এই ইকোলাই এর পুরো স্টাডির উপরেই বায়োফিজিক্সের বাকি যে সমস্ত ডিটেলস সেগুলো ইকোলাই এর স্টাডির উপর দাঁড়িয়ে আছে। ওকে, এবার এই যেটা দেখা যাচ্ছে এই হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। ঠিক আছে, প্রথম ইমেজটা এএফএম ইমেজ, অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপি। এগুলো হচ্ছে আমি কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং পড়ানোর সময় স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ বলে একটা জিনিস বলেছিলাম, যেরকম একটা সারফেস আছে, এরকম একটা টিপ আছে, এখান থেকে এখানে টানেলিং হচ্ছে, টানেলিং এর ফলে আমি যে কারেন্ট পাচ্ছি সেটাকেই আমি প্লট করে আমি সারফেসের অ্যাটম গুলো কিভাবে আছে না আছে সেগুলো আমি বলতে পারি। তো এএফএম এই ধরনেরই একটা জিনিস, মানে স্মল স্কেল মাইক্রোস্কোপির ক্ষেত্রে ইউজ করা হয়। এএফএম এই ধরনের একটা জিনিস এবং এসিএম হচ্ছে এই ধরনের আরো একটা জিনিস। এসটিএমটার ক্ষেত্রে মাঝে একটা গ্যাপ থাকে, এএফএম এর ক্ষেত্রে মাঝে কোনো গ্যাপ থাকে না। এএফএমটা হচ্ছে জিনিসকে হাতড়ে হাতড়ে সাইজটাকে ভাবা, মানে শেপ এবং সাইজটাকে ভাবা, অন্ধরা যেমন করে দেখে। ঠিক আছে, এক্ষেত্রে টিপটা একদম টাচ করা থাকে এবং টিপের মলিকিউলের সঙ্গে সারফেসের মলিকিউলের যে বন্ডিং তৈরি হয়
সেই বন্ডিং এবং ফোর্স দিয়ে, অ্যাটমিক ফোর্স, সেইটা দিয়ে সারফেসটাকে স্টাডি করা হয়েছে। এখানে ইকোলাই ব্যাকটেরিয়া সারফেসটাকে স্টাডি করা হয়েছে ইউজিং অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ। তো বেসিক স্ট্রাকচারটা বা কোষটা হচ্ছে এটা, তার চারপাশে এরকম ইয়ে টাইপের আছে, শুট টাইপের আছে। তো হোয়াট অ্যাবাউট দ্য সাইজ? ইকোলাই এর অ্যাভারেজ লেংথ হচ্ছে 2 মাইক্রন আর উইথ হচ্ছে 1 মাইক্রন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তার মানে রেলিভেন্ট স্পেশিয়াল স্কেল, বায়োলজির ক্ষেত্রে রেলিভেন্ট স্কেল হচ্ছে 1 মাইক্রন। যেমন অ্যাটমের ক্ষেত্রে অ্যাংস্ট্রম, সেরকম বায়োলজির ক্ষেত্রে রেলিভেন্ট স্কেল হচ্ছে মাইক্রন। তাহলে উইথ 1 মাইক্রন এবং লেংথ হচ্ছে 2 মাইক্রন। আর এটার ভেতরে ডিএনএটা তো প্রায় অনেকটাই জুড়ে আছে। নিচে যে ছবিটা দিয়েছে এটা জাস্ট একটু আইডিয়া করার জন্য যে এটা হচ্ছে একটা পিনের মাথা। এক সেকেন্ড দাঁড়াও, একটু সাইলেন্সে দিয়ে নি। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা পিনের মাথা এবং পিনের মাথার উপরে এইগুলো হচ্ছে তোর এই ইকোলাই ব্যাকটেরিয়া। তাহলে জাস্ট সাইজটা একটু আন্দাজ করতে পারবি যে বায়োলজিক্যাল লেংথ স্কেলটা আমাদের এভরিডে লাইফ লেংথ স্কেলের তুলনায় কতটুকু। এবার মানে এসটিএম দিয়ে, হ্যাঁ বল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল বল। এসটিএম দিয়ে সারফেসটা স্টাডি করা হয়। এসটিএম এসটিএম দিয়ে, যেটা হ্যাঁ হ্যাঁ, হুম, স্ক্যানিং টানেলিং, ওটা দিয়ে মেটালিক সারফেস বা কোনো কেলাসের সারফেস স্টাডি করা হয় না, হ্যাঁ হ্যাঁ, সারফেসে স্টাডি করা হয়। মানে ওই যে টানেলিং প্রসেসটা দিয়ে। আর তারপরে আর একটা কি বললেন, যেটা ওই পিনটা টাচ করে যায়, সেটা দিয়ে কি করা হয়? সেটাকে দিয়েও সারফেস স্টাডি করা হয়, দুটো দিয়েই করা হয়। দুটোরই কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, ঠিক মানে আছে। এইটার, আগেরটা টানেলিং প্রসেস দিয়ে, আর হ্যাঁ, পরেরটা দিয়ে কি হয়? পরেরটা অ্যাটমিক ফোর্স এটা দিয়ে। টানেলিং প্রসেস। প্রথমটা টানেলিং, প্রথমটায় টাচ আচ্ছা, হয় না। আর পরেরটায় টানেল না, পরেরটায় পুরো টাচ হয়। টাচ হওয়ার ফলে টিপের অ্যাটমের সঙ্গে এখানে যে অ্যাটম আছে তাদের ডাইরেক্ট বন্ডিং তৈরি হয়, যেটাকে বলে ভ্যান ডার ওয়ালস বন্ড। এইটা বুঝেছিস? ভ্যান ডার ওয়ালস বন্ড এবং এই যে ফোর্সটা, সেটা তাহলে দুটো অ্যাটমের মধ্যেকার ফোর্স, অ্যাটমিক ফোর্স। তো সেই অ্যাটমিক ফোর্সটা দিয়ে সারফেসটাকে স্টাডি করা হয়। মানে খুব সিম্পল ভাবে ভাবতে গেলে হাতড়ে হাতড়ে যেমন ভাবে আমরা বুঝি, এএফএমটা ওভাবেই করে। হাতড়ে হাতড়ে বুঝছি এখানটা উঁচু, এখানটা নিচু, এখানটায় ধাক্কা পেলাম, এরকম। আর এসটিএমটাতে টাচ হচ্ছে না, এসটিএমটা উপর থেকেই আন্দাজ করতে পারছে যে সারফেসটা এরকম আছে। এবার বায়োফিজিক্সের ক্ষেত্রে এসটিএম করে বলে আমার অতটা মানে খুব একটা শুনিনি। এএফএম, এসিএম এইরকম, মানে এখানে যে ইমেজগুলো দেখবি সেগুলো বেশিরভাগই হবে আইদার এএফএম হবে আর না হলে এসিএম হবে। কোন সারফেসের এএফএম করা যাবে, কারটা এসটিএম করতে হবে, এগুলো একটুখানি মানে কি স্টাডি করতে চাইছিস তার উপরে অনেক সময় ডিপেন্ড করে। আর এসিএম এর রেজলিউশন খুব একটা ভালো হয় না। এখন অবশ্য অনেক হাই রেজলিউশন সেট আপ হয়েছে, কিন্তু একটা সময় পর্যন্ত এসিএম দিয়ে খুব হাই রেজলিউশন পাওয়া যেত না, বেশি হাই রেজলিউশন পাওয়া যেত এসটিএম দিয়ে আর এএফএম দিয়ে। কিন্তু সব স্যাম্পেলের ক্ষেত্রে যেমন এএফএম করা যায় না, আবার সব স্যাম্পেলের ক্ষেত্রে এসটিএমও করা যায় না। তো এগুলো ইকুইভ্যালেন্ট। এবার যখন তোর যেমন দরকার তুই সেই অনুযায়ী ইউজ করবি, বা তোর যেরকম অ্যাভেলেবিলিটি আছে সেই অনুযায়ী ইউজ করবি। তবে এএফএম আর এসটিএম কিন্তু, এক একটা, ম্যাডাম এক একটা কোলাই হুম, এক একটা অ্যাটমের মতো নাকি? না মানে না না, এসটিএম বা এএফএম এগুলো দিয়ে তো এক একটা অ্যাটম কিরকম গুলো সাজানো আছে সেটা মানে জানা যায়। হ্যাঁ অ্যাটম দেখা যায়। অ্যাটমটা তো এর থেকে অনেক ছোট, অ্যাটম তো অ্যাংস্ট্রম আর ব্যাকটেরিয়া তো মাইক্রন। তা অ্যাটম দেখা গেলে তো ব্যাকটেরিয়া তো অবশ্যই দেখা যাবে, এরকম ব্যাকটেরিয়া। এটা হচ্ছে অ্যাটম। রেজলিউশন মানে কি, মানে সব থেকে ছোট কি দেখা যায়। তো অ্যাটম দেখা গেলে তো অ্যাটমের থেকে বড় জিনিস দেখাই যাবে,
অ্যাটম হচ্ছে অ্যাংস্ট্রম অর্ডার আর ব্যাকটেরিয়া হচ্ছে মাইক্রন অর্ডার। বুঝেছিস? মানে বড় সাইজের দিকে তো কোনো লিমিটেশন নেই, ছোট সাইজের দিকেই তো লিমিটেশনটা। মানে তুই মিটার স্কেল দিয়ে মানুষকেও মাপতে পারবি, আবার একটা রাস্তার দৈর্ঘ্যও মাপতে পারবি। ঠিক আছে, যেটা দিয়ে ছোট জিনিস মাপা যায় সেটা দিয়ে তো বড় জিনিসও মাপা যায়, কিন্তু উল্টোটা হবে না। রেজলিউশন বলতে বোঝায় যে সব থেকে ছোট কি মাপা যায়। তো যেহেতু এএফএম বা এসটিএম দিয়ে অ্যাংস্ট্রমের জিনিস মাপা যায়, ফলে ওদেরকে দিয়ে মাইক্রনের জিনিসও মাপা যায়। মাইক্রন তো অ্যাংস্ট্রমের থেকে বড়, মাইক্রন হচ্ছে 10⁻⁻6 আর অ্যাংস্ট্রম হচ্ছে 10⁻⁻10। ঠিক আছে। ম্যাম এসিএম টা কিভাবে করা যায়? এসিএম স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি। ও বাবা, সে তো বহু জিনিস, ওটা আমি আরেকদিন বলবো, ওটা আলাদা করে সময় নিয়ে বলতে হবে। এএফএম টা সহজেই বলা যায়, এসিএম টা বলতে গেলে একটু অন্যরকম ব্যাপার আছে। এসিএম টা আছে, হ্যাঁ এসিএম টা বলছি, কিছুই না। এসিএম হচ্ছে ইলেকট্রন মানে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি। তো ইলেকট্রনের বিম পাঠিয়ে সেইটা দিয়ে দেখা হচ্ছে, মানে বলছি এটা তোরা পড়বি, ন্যানোমেটেরিয়ালসেই পড়বি নিশ্চয়ই। এরকম সারফেসটা আছে, এবার কোনো একটা সোর্স আছে, সেখান থেকে ইলেকট্রন বিম পাঠাচ্ছে। ঠিক আছে, সেই ইলেকট্রন বিম এখানে আসার পরে এখান থেকে আবার রিফ্লেক্ট করতে পারে বা স্ক্যাটার্ড হতে পারে বা ট্রান্সমিটেড হতে পারে। ট্রান্সমিশনটা এখানে ধরা হয় না। স্ক্যানিং এসিএম হচ্ছে স্ক্যানিং ইলেকট্রন, মানে ডেভিসন জার্মার এক্সপেরিমেন্টের মতো। হ্যাঁ ডেভিসন জার্মারের সঙ্গে মিল আছে অ্যাকচুয়ালি। ঠিকই বলেছিস। ডেভিসন জার্মারে ইলেকট্রন বিমকে রিফ্লেক্ট করিয়ে ডিফ্র্যাকশন প্যাটার্নটা দেখেছিল। স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রচুর থিওরি আছে, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে ইলেকট্রন বিম পাঠিয়ে ইলেকট্রন বিমটা কিভাবে রিফ্লেক্ট করলো সেইটাকে স্টাডি করে ইমেজিং করা হয়। ডেভিসন জার্মার এক্সপেরিমেন্টে কিন্তু ডিফ্র্যাকশনটা দেখেছিল, ডিফ্র্যাকশন প্যাটার্ন। আর স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপিতে কিন্তু ইমেজিং দেখা হয়, অর্থাৎ ডিফ্র্যাকশনও দেখা হয় কিন্তু সেটা একটু আলাদা জিনিস। ইমেজিং করা হয় মেনলি, মানে হচ্ছে যে ইলেকট্রন বিমটা আছে সেটা যে রিফ্লেক্ট করলো সেটা কত ইন্টেন্সিটিতে রিফ্লেক্ট করলো, কোন অ্যাঙ্গেল থেকে রিফ্লেক্ট করলো, রিফ্লেক্টিং সারফেসটা যেমন হবে তার উপর তো এই ব্যাপারটা ডিপেন্ড করবে। তো স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপিতে ইন্টেন্সিটিও দেখা হয়। ইন্টেন্সিটি দেখা আর ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখা, এই দুটোর মধ্যে কিন্তু আবার একটু ডিফারেন্স আছে। মোটামুটি ভাবে যে কোনো ছোট জিনিসকে যদি স্টাডি করতে হয়, তাহলে যেগুলো এখন বাজারে এই মুহূর্তে আর কি খুবই চলছে টলছে, একটা হলো এসিএম, যেখানে ইলেকট্রন পাঠিয়ে সেটাকে রিফ্লেক্ট করিয়ে ব্যাপারটাকে দেখা হয়, এটাকে বলে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি। কিন্তু এটা তুলনামূলকভাবে অতটা পাওয়ারফুল নয় এবং এদের রেজলিউশন অতটা বেশি হয় না। তবে এটার আরো আর কি ভালো ইয়ে আছে, এখন আরো হায়ার ভার্সন বেরিয়েছে যেটাকে বলে এফইএসিএম। যাকে সেটা আবার আরো অনেক কিছু বলতে হবে। আচ্ছা, আরেকটা হয় কি এসটিএম। এসটিএম এ কি হয়, এসটিএম এ কেউ ইলেকট্রন পাঠাচ্ছে না, ওখানে টানেলিং হচ্ছে। স্ক্যানিং মানে বাইরে থেকে আমি ইলেকট্রন পাঠাচ্ছি না। হ্যাঁ শুধু এসটিএমটা তো জানি, হ্যাঁ আর বাকিগুলো নতুন শুনি। হ্যাঁ, স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপি। আর একটা হচ্ছে যেটা এইমাত্র বললাম এএফএম, এখানে হচ্ছে টাচ করে করে ব্যাপারটা হচ্ছে, বলতে পারিস টাচ সেন্সিং। ঠিক আছে, এটা হচ্ছে কি ইউজ করছে কি জিনিসটা, অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপি। আর একটা
একটা আছে যেটা ভীষণ ইউজফুল, প্রচন্ড পরিমাণে ইউজফুল, এবং যেটা এক্সপেরিমেন্টটা করাটাও খুব কঠিন। মানে এই স্টাডিটা, মানে এই এক্সপেরিমেন্টটা এসটিএম করতে গেলেও একটা খুবই এক্সপার্টাইজ লাগে, সেরকমই টিইএম করতে গেলেও একটা আলাদা ধরনের এক্সপার্টাইজ লাগে। ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, নাম থেকে বুঝতে পারছিস স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি মানে ইলেকট্রন বিম পাঠিয়ে স্ক্যান করা। মানে কি, কোনো একটা ছবি বা একটা কোনো সারফেস আছে, তার উপর তুই সেই বলে না যেন চোখ দিয়ে পুরো স্ক্যান করে নিল, মানে হচ্ছে যে তুই কিছু একটা ইলেকট্রন বিম পাঠালি, পুরো সারফেসটার উপর দিয়ে এরম 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 করে পুরো সারফেসের উপর দিয়ে স্টেপ বাই স্টেপ নিয়ে গিয়ে তুই পুরো সারফেসটাকে দেখলি। এটা হচ্ছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি। ট্রান্সমিশন মানে কি, সারফেসের একটা দিক দিয়ে ঢুকবে, অন্য দিক দিয়ে বেরোবে, যে বেরিয়ে আসা যে জিনিসটা সেইটাকে অ্যানালাইজ করে সারফেস সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করা, দ্যাট ইজ কল্ড ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি, মানে যেটা তলা দিয়ে বেরিয়ে এলো। এই জন্যই বলছিলাম এসিএম এর ক্ষেত্রে কিন্তু যেটা ট্রান্সমিটেড হচ্ছে সেটা কিন্তু দেখা হয় না। ঠিক আছে, টিএমটাও তোরা নিশ্চয়ই, তোরা তো পড়বি না, যাকে পরে পড়বি, মাস্টার্সে যদি ন্যানোমেটেরিয়ালস স্পেশাল নিস তখন পড়বি। ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি জিনিসটা এত কঠিন এই জন্যই, কারণ বুঝতে পারছিস যে ট্রান্সমিটেড বিমটা আমরা দেখছি, তাহলে স্যাম্পেলটাকে কতটা সরু হতে হবে এটা ভাবতে পারছিস। মানে উপর দিয়ে যখন আমি কাউকে দেখছি তখন তো স্যাম্পেলের সরু মোটাটা কোনো ম্যাটার করছে না, কারণ আফটার অল সারফেস, যে কোনো সারফেসকেই ওভাবে দেখা যেতে পারে। কিন্তু যখনই আমি বলছি যে আমি ট্রান্সমিটেড বিমটা দেখছি, তার মানে আমাকে অবভিয়াসলি স্যাম্পেলটাকে সরু, থিন এনাফ হতে হবে যাতে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ইলেকট্রন বিম ট্রান্সমিটেড হয়। এই যে একটা প্রচন্ড ন্যানোমিটার, এবং এই থিকনেসটা ন্যানোমিটার স্কেলে করতে হয়, এই যে এত থিন করে একটা স্যাম্পেলকে কাটা, অর্থাৎ টিএম এর যে স্যাম্পেল প্রিপারেশন, এই জিনিসটাই হচ্ছে একটা প্রচন্ড ইয়ের জায়গা, যেটা এক্সপার্টরা ছাড়া কেউ পারে না। তো মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে তোকে যদি ঢুকতে হয় তাহলে তোকে এই চারটের সাহায্য নিতে হবে। এর মধ্যে বায়োফিজিক্সে বেশি পাওয়া যাবে এসিএম ইমেজ আর এএফএম ইমেজ, তার কারণ বায়োফিজিক্সে বুঝতেই পাচ্ছিস স্ট্যান্ডার্ড রুলার আমরা বললাম মাইক্রন, তো তাতে করে এইসব এসটিএম বা টিইএম এতটা অ্যাডভান্স টেকনোলজির দরকার পড়ে না, জেনারেলি এসিএম দিয়েই কাজ হয়ে যায়। আর যদি আমার মাইক্রনের থেকেও ছোটতে যেতে হয় তাহলে এএফএম দিয়ে কাজ হয়ে যায়। এছাড়া বায়োলজিক্যাল স্যাম্পেলে এসটিএম করাটা একটু মুশকিল, কেননা সেটা একটু মানে একটু যাই হোক, আরো অনেক টেকনিক্যাল ব্যাপার আছে আর কি। মানে এসটিএম এর টিপটা সবসময় আর কি ভালো কন্ডিশনে থাকে না। বায়োলজিক্যাল স্যাম্পেলে এসটিএম করতে গেলে সেটা একটা প্রচন্ড কেয়ারফুলি করতে হবে, মানে করাটা খুব একটা সহজ না আর কি। বায়োলজিক্যাল স্যাম্পেলে এসিএম এএফএম এই দুটোই বেশি পাওয়া যায়, বেশি পাবি আর কি। ওকে, আচ্ছা, এই ছবিটা খুব ইম্পর্টেন্ট। এই ছবিগুলোতে প্রত্যেকটা ছবির সঙ্গে এই যে এটা দেখতে পাওয়া যাচ্ছে, এই যে ব্যাপারটা, এই সবুজটা, দিস ইজ ইকোলাই রুলার। ঠিক আছে, তাহলে ইকোলাই রুলার আমরা তো জানি একটা পাশ হচ্ছে 1 মাইক্রন এবং অন্য পাশ হচ্ছে 2 মাইক্রন। তো স্পেশিয়াল স্কেলে আমি যদি উপরের দিকে যাই, বা আমাদের চেনাশোনা সেলগুলো যদি আমি একটু কম্পেয়ার করে দেখার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের চেনাশোনা সেলগুলোর সাইজটা ঠিক কোন অর্ডারে আছে। যেমন এটা প্রোটিস্ট জিয়ার্ডিয়া লামলিয়া, এটা হচ্ছে একটা বেসিক্যালি প্যারাসাইট যেটা অনেক রকম অসুখ বিসুখের জন্য দায়ী। তো সেটার সাইজটা দেখ, মানে মাথার দিকটা প্রস্থে মোটামুটি 4 মাইক্রন মতন, এটাকে দেখে বুঝতে পারছি, আর লেন্থটা তো অনেক বেশি। এটা হচ্ছে প্ল্যান্ট সেল, উদ্ভিদের একটা যে কোনো স্ট্যান্ডার্ড সেল, এটাও ইকোলাইয়ের থেকে অনেক বড়।
এটা পাওয়ারস অফ 10 যেখানে আমরা উপরের দিকে যাচ্ছি, যেটা বলেছিলাম পাওয়ারস অফ 10 যদি উপরের দিকে যাই, মাল্টি সেলুলারিটি বা আরো বড় প্রাণী। আচ্ছা, ইস্ট সেল যেটা ইউক্যারিওটিক সেলের মডেল হিসেবে ইউজ করা হয়, সেটাও ইকোলাইয়ের তুলনায় অনেকটাই বেশি। ইস্ট সেলের অ্যাভারেজ ডায়ামিটার 5 মাইক্রন থেকে 10 মাইক্রন হয়। এটা হচ্ছে আমাদের ওই লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল, সেটাও ইকোলাইয়ের সঙ্গে কম্প্যারিজনে দেখা যাচ্ছে মোটামুটি 4 গুণ। নেক্সট হচ্ছে ফাইব্রোব্লাস্ট সেল। এই সেলটা এক্স্যাক্টলি কোথায় দেখা যায় এক্ষুনি ঠিক বলতে পারছি না, এটা এক্ষুনি আমার মনে পড়ছে না। এইটা দেখ এফ, নার্ভ সেল। নিউরনের স্ট্রাকচার ডেনড্রাইট ইত্যাদি থাকে, দেখে নিশ্চয়ই মনে পড়ছে। তো এইটা হচ্ছে ইকোলাই রুলার, 2 মাইক্রন। আর এটা হচ্ছে অ্যাভারেজ একটা নিউরনের লেংথ, এর থেকে বড়ও হয়। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে রেটিনাতে যে কোষগুলো থাকে, মানে আমরা যে আমাদের মানে রেটিনাতে যে সেন্সর গুলো থাকে যেগুলো দিয়ে আমরা ভিশন ক্রিয়েট করি, নানান রকম সেন্সর থাকে, তার মধ্যে একটা হচ্ছে রড সেল। তো সেই রড সেলের লেংথ ইকোলাইয়ের থেকে অনেক বেশি, মেনি মাইক্রনস। অ্যাকচুয়ালি এটা মাইক্রনের পরের অর্ডারে চলে গেছে। নার্ভ সেল এবং রেটিনার যে রড সেল, এগুলো ইকোলাইয়ের রুলারের থেকে মানে মাইক্রনের থেকে 1-2 অর্ডার বেশি। হ্যাঁ, এইবার হচ্ছে ওই জিনিসটা, বায়োলজিক্যাল লেংথ স্কেল পাওয়ারস অফ 10। যদি আমি ইকোলাই থেকে উপরের দিকে যাই, তাহলে ইকোলাইয়ের এই ইউনিটটা 1 মাইক্রন। এপিথেলিয়াল সেল মানে আমাদের স্কিনে যেটা থাকে, এবার পাওয়ারস অফ 10 মানে এর থেকে 1 অর্ডার করে বাড়ছে। 1 মাইক্রন অর্ডারের হচ্ছে ইকোলাই, তারপর 1 অর্ডার বাড়ালাম 10 মাইক্রন। 10 মাইক্রন অর্ডারের কোনটা থাকে, আমাদের স্কিনে যে সেলগুলো থাকে এপিথেলিয়াল সেল, সেগুলো 10 মাইক্রন অর্ডারের থাকে। আরো 1 অর্ডার বাড়লো 100 মাইক্রন। সেটা কি, এই যে এপিথেলিয়াল সেলের পরে যে এপিথেলিয়াম তৈরি হয় এই সেলগুলো দিয়ে, সেইটা হচ্ছে 100 মাইক্রন অর্ডারের। তারপর নেক্সট আসবে টিস্যু, যেটা 1000 মাইক্রন অর্ডার। তাহলে বায়োলজিক্যাল কম্পোনেন্ট গুলো উপরের দিকে এই অর্ডারের লেংথ স্কেল। এবার নিচের দিকে কিরকম হয়, আস্তে আস্তে ছোটতে যাই। 1 মাইক্রন, এটা ইকোলাই, ঠিক আছে। তার থেকে 1 অর্ডার কম 0.1 মাইক্রন, ব্যাকটেরিওফাজ। তার থেকে আরো কম অর্ডার আছে 10 ন্যানোমিটার। এখনো কিন্তু অ্যাটমিক স্কেলে অ্যাকচুয়ালি যাইনি, অ্যাটমটা একদম শেষে যাব। আচ্ছা, ব্যাকটেরিওফাজের থেকে আরেকটু ছোট অর্ডারে হচ্ছে 10 ন্যানোমিটার। তার থেকে আরো ছোট 1 ন্যানোমিটার অর্ডারের কি আছে, ডিএনএ। তার থেকে আরো ছোট 0.1 ন্যানোমিটার, অর্থাৎ এখন আমরা অ্যাংস্ট্রমে এসেছি। সেটা হচ্ছে এই বেস পেয়ার গুলো। এটা কিসের, ডিএনএ এর বেস পেয়ার, এ টি সি জি, অ্যাডেনিন থাইমিন সাইটোসিন গুয়ানিন। ঠিক আছে, তাহলে এর থেকে বোঝা গেল যে বায়োলজিক্যাল লেংথ স্কেল গুলোর কিন্তু মানে প্রচুর প্রকারের ভ্যারাইটি আছে। যে এই জিনিসটা ঠিক মানে ফিজিক্যাল মানে ফিজিক্সের ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে ঠিক ওই ধরনের ভ্যারাইটিটা নেই। মানে ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু জিনিসগুলো, কেমিস্ট্রিটা বলবো না অতটা, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে জিনিসটা অনেকটাই সিম্পল। মানে ধর কপার একটা অ্যাটম, সেগুলোকেই পাশাপাশি বসিয়ে আমি একটা ক্রিস্টাল পেলাম। বা মনে কর সোডিয়ামের একটা অ্যাটম, ক্লোরিনের একটা অ্যাটম, আমি NaCl এর একটা মলিকিউল পেলাম। এবার NaCl এর মলিকিউল পাশাপাশি বসিয়ে আমি ক্রিস্টাল পেলাম। বা যদি ক্রিস্টালাইজ স্ট্রাকচার না হয়, অ্যামরফাসও হয়, তাহলেও তার মধ্যে একটা ব্যাপার আছে। মানে হয়তো একটা ছোট্ট রিজিয়নের মধ্যে জিনিসটা হয়তো একটা অর্ডারে আছে, কিছু একটা পার্টিকুলার অর্ডার মেনটেন করছে। আবার পাশের কোনো একটা এরিয়া আছে, সেখানে হয়তো জিনিসটা আবার একটা অন্যরকম কোনো একটা অর্ডার মেনটেন করছে। এটা উদাহরণ হিসাবে বলছি। কিন্তু এত ধরনের লেংথ স্কেলের যে ভেরিয়েশন, এই ব্যাপারটা কিন্তু বায়োলজির স্পেশালিটি। মানে 1 মাইক্রনের অর্গানিজম পাওয়া যায়, 10 মাইক্রনের কোষও পাওয়া যাচ্ছে, 100 মাইক্রনের স্ট্রাকচারও পাওয়া যাচ্ছে, আবার 10 ন্যানোমিটারের জিনিসও আছে, 1 ন্যানোমিটারের ডিএনএও আছে, এবং অ্যাংস্ট্রম অর্ডারের
অ্যাটম আছে, একদম ভাঙতে ভাঙতে বেসিকে গেলে তাই। এবং তুই এটাও বলতে পারবি না যে তাহলে আমি বেসিক বিল্ডিং ব্লক দিয়েই সবটাকে এক্সপ্লেন করতে পারবো। মানে অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন এরা কিন্তু আলটিমেটলি একটা কেমিক্যাল কমপ্লেক্স, কিন্তু শুধুমাত্র এইটা দিয়ে তুই লাইফকে এক্সপ্লেন করতে পারবি না। তোকে যদি লাইফকে এক্সপ্লেন করতে হয় তাহলে ATCG কম্বাইন করে ডিএনএ এইটা পর্যন্ত তো আসতে হবেই, এবং তার সঙ্গে একটা কোষের মধ্যে আরো অন্য যা যা থাকে সেগুলো কিন্তু কোনোটাই শুধুমাত্র মানে মানে আমি বলতে চাইছি একটা কপার ক্রিস্টালের বৈশিষ্ট্য বা একটা সোডিয়াম ক্লোরাইডের যে প্রপার্টি সেটা তুই একটা সোডিয়াম ক্লোরাইড মলিকিউল দিয়েও অনেকটাই এক্সপ্লেন করতে পারবি। কিন্তু বায়োফিজিক্স বা মানে বায়োলজির ক্ষেত্রে কিন্তু এটা কখনোই হয় না যে আমি একটা এপিথেলিয়াম তার প্রপার্টি শুধু অ্যাটম দিয়ে এক্সপ্লেন করে দিলাম, এটা কিন্তু কখনোই হয় না। তোকে পুরো 100 ন্যানোমিটার স্কেলের যে মানে বস্তুটা, তোকে সেই লেন্থ স্কেলে যা যা কম্পোনেন্ট আছে সবকিছু দিয়েই তোকে এপিথেলিয়ামকে মানে ডেসক্রাইব করতে হবে। তো বায়োলজিক্যাল লেন্থ স্কেলের এটা একটা ব্যাপার যে মানে সব রকম সাইজের বিভিন্ন রকম কম্পোনেন্ট আছে এবং প্রত্যেকটা কম্পোনেন্টেরই একটা নিজস্ব প্রপার্টি আছে। তো বায়োলজিক্যাল স্পেশিয়াল স্কেলটা হচ্ছে একটা খুব ইউনিক ধরনের জিনিস। আচ্ছা, এবার কোষের ভেতরটা প্রচন্ড ক্রাউডেড, অ্যাটমের মতো নয়। অ্যাটমের ভেতরটা বেশিরভাগই ফাঁকা, মাঝখানে ছোট্ট নিউক্লিয়াস। কোষের ভেতরটা পুরোটাই একটা ঠাসা গাদা গাদা জিনিস। mean spacings between molecules are comparable to molecular dimension. দুটো মলিকিউলের মাঝে যে গ্যাপ সেটা মলিকিউলের মতনই, মলিকিউলের সাইজের গ্যাপ। তার মানে কি বেসিক্যালি মলিকিউলগুলো খুবই ঠাসাঠাসি অবস্থায় আছে। এক মিনিট দাঁড়া, আসছি। এবার অবভিয়াসলি একটা সেলের মধ্যে যে কম্পোনেন্ট গুলো আছে বা যে মলিকিউল গুলো আছে তাদের ভেতরকার স্পেসিং সেটা ডিপেন্ড করবে সেলের মধ্যে যে সলিউশনটা আছে তার কনসেন্ট্রেশনের উপর। The relation between intermolecular distance and concentration of the cell material, the relation goes like this. এটা অবশ্য অনেকটাই ইনটুইটিভ, কেননা কনসেন্ট্রেশন হচ্ছে আলটিমেটলি ভ্যারিজ অ্যাজ 1 by ভলিউম, মানে মাস পার ইউনিট ভলিউম। ঠিক আছে, এবার ভলিউমটা তো ইউজুয়ালি ভ্যারিজ অ্যাজ ইন্টারমলিকিউলার যে স্পেসিং বা যে কোনো একটা ডিস্টেন্স তার কিউবিক রিলেশন থাকে। ঠিক আছে, সুতরাং ইন্টারমলিকুলার যে স্পেসিংটা হবে সেটা কনসেন্ট্রেশনের পাওয়ার -1/3 সেই অনুযায়ী ভ্যারি করে। এবার যেমন বলছিলাম পপুলেশনটা খুবই ডেন্স, আমরা যদি বিভিন্ন কম্পোনেন্টকে বিভিন্ন রকম কালারিং করতে পারি, মানে সেটা করা যায়। বায়োলজিক্যাল মেজারমেন্ট বেশিরভাগই করা হয় কিছু না কিছু ডাই ব্যবহার করে। মানে ধর তুই রাইবোজোমগুলোকে ইমেজিং করতে চাইছিস, তাহলে তোকে এমন একটা কিছু ভাবে ডাই, এমন একটা কোনো ডাই ইউজ করতে হবে যেটা শুধু রাইবোজোমগুলোকেই মানে অ্যাট্রাক্ট করতে পারে। ঠিক আছে, তাহলে রাইবোজোমগুলো কালারফুল হয়ে গেল, এবার তুই ছবি তুললি শুধু রাইবোজোমের ছবি দেখতে পেলি, এরকম ভাবে করা হয়। তো আমরা যদি বিভিন্ন রকম কালার অ্যাটাচ করতে পারি তাহলে কোষের ভেতরটা এরকম দেখতে হবে, মানে একদম সব বিভিন্ন রকমের মেটেরিয়াল সবাই সবার ঘাড়ের উপর গিজগিজ করছে। ঠিক আছে, তো মোটামুটি কি কি থাকে, অনেক রকম জিনিস থাকে। প্রোটিন, লিপিড, ডিএনএ, মেসেঞ্জার আরএনএ, রাইবোজোম, ওয়াটার, এগুলো মেন। তাছাড়া কিছু ইনঅর্গানিক আয়ন থাকে, আর মেমব্রেন প্রোটিনটা প্রোটিনের মধ্যেই পড়ছে। সেল মেমব্রেন, সেল মেমব্রেনের যে প্রোটিন তাদের একটা ইন্টারেস্টিং কাজ থাকে, যার জন্য ছবিটা এরকম ভাবে দেখানো আছে। এই মেমব্রেন প্রোটিনগুলো
ট্রান্সপোর্ট প্রোটিন হিসাবে কাজ করে। ঠিক আছে, মানে সেলের ভেতর থেকে কাউকে বাইরে পাঠানো বা বাইরে থেকে কোনো কিছুকে সেলের মধ্যে ঢোকানো। ওকে, তা মেমব্রেন প্রোটিনগুলোর এটা একটা স্পেশাল প্রপার্টি। এছাড়াও মানে মেমব্রেনের প্রোটিন থাকে, তাছাড়াও সেলের ভেতরেও প্রোটিন থাকে। আর লিপিড মলিকিউলগুলো জেনারেলি সেলের মেমব্রেনের মধ্যে এরকম ভাবে ঢুকে ঢুকে থাকে। এদেরকে মানে বলা হয় ফসফোলিপিড বাইলেয়ার অফ দ্য সেল। আর সঙ্গে যে কোয়ান্টিটি গুলো আছে এগুলো হচ্ছে একটা মানে সেটা ডিটেলস একটু পরে বলছি। মানে এটা হচ্ছে যে কতগুলো মলিকিউল থাকে বা কিরকম কনসেন্ট্রেশন থাকে ভিডিওটা সেইগুলো। আপনার আটকে গেছে, হ্যাঁ, ভিডিওটা আটকে গেছে। দাঁড়া আরেকবার শেয়ার করছি। দেখ আরেকবার শেয়ার করলাম, এবার ঠিক হয় কিনা। চলছে ভিডিও? এবার হ্যাঁ না হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তো স্ক্রিন যেটা, আসছেন এখন, নিজেদের দেখতে পাচ্ছি। ও আচ্ছা, এখন কি পাচ্ছিস ডিএনএ? না ম্যাম। হ্যাঁ, সে কি, নিজেদের দেখতে পাচ্ছি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছিস না? কি ঝামেলা। হ্যাঁ আপনার স্ক্রিনে দেখতে শুধু পাচ্ছি। লেখা। আপনার ও আচ্ছা স্ক্রিনে আচ্ছা, কি আছে এখন? আমার স্ক্রিনে এখন দাঁড়া বলছি। দেখ আমার স্ক্রিনে এখন একটা রঙিন চকচকে ডিএনএ দেখতে পাওয়া যাচ্ছে। দেখ একটু ওয়েট কর, দেখতে পাস কিনা। না। না না না, আছে, আছে আছে আছে, আছে আছে আছে, ফসফোলিপিড, আছে, ভিডিও আছে আছে। ফসফোলিপিড বাইলেয়ার লেখা আছে, দেখা যাচ্ছে না? আপনার না না, শুধু ভিডিওটা স্ক্রিনে আটকে দেখা গেছে। যাচ্ছে যে ইউ আর প্রেজেন্টিং টু এভরিওয়ান, স্টপ প্রেজেন্টিং, আর আমাদের যে নাম লেখা থাকে ওইগুলোই দেখা যাচ্ছে। ও আপনি আচ্ছা, আমি যেটা ঠিকই এ করতে করেছেন। ওটা দেখাচ্ছে না তাহলে। ভিডিওটা আটকে আছে। তাহলে আমি একবার বেরিয়ে কেটে জয়েন করছি। হ্যাঁ, দেখছি তাতে হয় কিনা। তোরা থাক, আমি কেটে জয়েন করছি। স্ক্রিন শেয়ার করলাম, হ্যাঁ এবার আসছে। এবার আসছে? হ্যাঁ ম্যাম এবারে। ঠিক আছে, ঠিক আছে। ম্যাডাম হ্যাঁ ইমেলে নতুন ছবি দিয়েছেন? হ্যাঁ, কি বলছিস? ইমেলে নতুন ছবি অ্যাড করছেন আপনি? ইমেলে? হ্যাঁ, ওটা দিলাম। আমার তো ওয়েবক্যাম খারাপ হয়ে গেছে, এখন কোথাও ভিডিও কল করতে গেলে একটা ঠিকঠাক ছবি দেখাতে হবে, তো ওই জন্য ওয়েবক্যাম কাজ করছে না ল্যাপটপে। আচ্ছা দাঁড়া, আবার বিগড়ে যাওয়ার আগে আর একটু পড়িয়ে নি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, একটা সেলের মেন কম্পোনেন্ট হচ্ছে প্রথমত মেমব্রেন, এবং তার মেমব্রেনের মধ্যে ডিএনএ। ডিএনএ হচ্ছে সেলের মস্তিষ্ক। ডিএনএ বা খুব মানে প্রিমিটিভ অর্গানিজমের ক্ষেত্রে আরএনএ থাকবে সেটা। তো এবার সেলের যে মেমব্রেন তার মধ্যে মূলত থাকবে লিপিড আর প্রোটিন। প্রোটিনের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ট্রান্সপোর্ট করা, সেগুলোকে একটা স্পেশালি বলা হয় ট্রান্সপোর্ট প্রোটিন। আর সেলের ভেতরে থাকবে মূলত ডিএনএ বা আরএনএ, তার সঙ্গে রাইবোজোম থাকবে। রাইবোজোম গুলো প্রোটিন তৈরি করতে হেল্প করে। প্রোটিন বরাবরেরই একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আর কি। আর ডিএনএ গুলো এই ছবিতে হলুদ হলুদ গিজগিজ এটা দিয়ে বোঝাচ্ছে। এই ছবিটা হচ্ছে জাস্ট একটা আইডিয়া যে একটা কোষের মধ্যে ব্যাপারগুলো কিরকম গিজগিজে অবস্থায় থাকে আর কি। তো ইয়েলো গুলো হচ্ছে ডিএনএ, এবং ভায়োলেট গুলো না, হ্যাঁ ভায়োলেট গুলো হচ্ছে রাইবোজোম। আর মেসেঞ্জার আরএনএ গুলো হচ্ছে মাঝখানে যে এই ছোট 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 সুতোর মতো দেখা যাচ্ছে, ওইগুলো হচ্ছে মেসেঞ্জার আরএনএ। তাহলে ডিএনএ গুলো প্রচুর পরিমাণে আছে। ডিএনএ এর যে যে ইউনিটে ব্যাপারটাকে এক্সপ্রেস করেছে সেটা দেখ, বিপি মানে হচ্ছে বেস পেয়ার। বেস পেয়ার কাকে বলে?
ওই যে এটিসিজি পেয়ার পেয়ার থাকে না, ডাবল হেলিক্স স্ট্রাকচার, এরকম এরকম থাকে, এটি সিজি এরকম। তো এই এটাকে বলে একটা বেস পেয়ার, মানে এটা তো অ্যাকচুয়ালি বেস, মানে অ্যাসিড বেস, যে অ্যাসিড ক্ষার সেইটা। তো এদেরকে বলা হয় বেস পেয়ার। তো একটা কোষে অন অ্যান অ্যাভারেজ 5 × 10⁶ বেস পেয়ার থাকে। এর থেকে বেশিও থাকতে পারে, প্রচুর বেশিও থাকতে পারে, এটা একটা স্কেল হিসাবে বলছি আর কি। তো প্রচুর সংখ্যক বেস পেয়ার থাকতে পারে। আর ওয়াটার, মানে ওয়াটার মলিকিউল ইজ আ মাস্ট, মানে একটা কোষের মধ্যে যে ইনঅর্গানিক মলিকিউল গুলো মেনলি থাকে তার মধ্যে ওয়াটার মলিকিউলটা হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট। তো ওয়াটার মলিকিউলের সংখ্যাও যথেষ্ট বেশি, 2 × 10⁻10। এই নাম্বারগুলোকে কম্পেয়ার করলে বুঝতে পারবি যে কোনটা কতটা বেশি পরিমাণে থাকে বা কম পরিমাণে থাকে। তো পাওয়ার গুলো দেখলে বোঝা যাচ্ছে ওয়াটার মলিকিউলের সংখ্যাটাই ইনফ্যাক্ট সব থেকে বেশি। আর ডিএনএ এর অর্ডারটা 10⁶ বেস পেয়ার, প্রোটিনটাও 10⁶ বেস পেয়ার, একই ধরনের প্রায় কম্পেয়ারেবল। লিপিডটা 10⁻7, তাহলে জাস্ট এক অর্ডার বেশি। তাহলে এই রকম অর্ডারে সেলের মধ্যে এই পার্টিকুলার মলিকিউলগুলো প্রেজেন্ট থাকে। এইবার এইটা হচ্ছে সেই জিনিস, এটা কোনো মতেই মুখস্থ করতে হবে এটা আমি বলছি না, কিন্তু ছবিতে যে জিনিসটা ছিল এটা সেটারই একটা চার্ট। এটা হচ্ছে সেন্সাস অফ মলিকিউলস ইনসাইড আ সেল। ম্যাক্রো মলিকিউলস থাকে, স্মল মলিকিউলস থাকে। স্মল মলিকিউলস এর মধ্যে মূলত ইনঅর্গানিক আয়ন, মানে স্মল মলিকিউল বলতে বেসিক্যালি ইনঅর্গানিক জিনিসপত্র, কারণ অর্গানিক জিনিসপত্র মানেই সেগুলো বড় বড় মলিকিউল হয়। তো ইনঅর্গানিক আয়ন, আর হচ্ছে কি মেটাবোলাইট, অর্থাৎ যেগুলো আমরা খাই সেগুলো ভেঙে টেঙে মেটাবলিজম হয়ে যেই ছোট ছোট মানে ইউনিট গুলো তৈরি হয় ওগুলোকে বলে মেটাবোলাইট। মেটাবোলাইটস এবং ইনঅর্গানিক আয়নস পরিমাণটা বেসিক্যালি মানে খুবই নমিনাল, 2.9 এবং 1.0। এটা হচ্ছে পার্সেন্ট, টোটাল ওয়েটের কত পার্সেন্ট থাকে স্মল মলিকিউলস, খুবই স্মল, মাত্র 3.9% হচ্ছে স্মল মলিকিউল, বাকি সবটাই অর্থাৎ 96.1% হচ্ছে ম্যাক্রোমলিকিউলস। তার মধ্যে সবচেয়ে বেশি থাকে প্রোটিন, যেটা আগের ছবি থেকেই আমি বলছিলাম। নাম্বার অফ মলিকিউলস গড়ে, এটা ইকোলাই এর ক্ষেত্রে গড়ে 2.4 × 10⁶ এতগুলো মলিকিউল থাকে, এত মলিকিউলস অফ প্রোটিন ইনসাইড ওয়ান সিঙ্গেল সেল। টোটাল ওয়েটের অর্ধেকেরও বেশি প্রোটিন, এই জন্যই বাড়ির লোক বলে প্রোটিন খেতে। তারপরেই ওয়েটেজ অনুযায়ী থাকে হচ্ছে আরএনএ। আরএনএর মধ্যে বিভিন্ন টাইপ আছে, 23S, 16S, 5S, ঠিক আছে, আরএনএটা মূলত জানা থাকলেই হবে। ট্রান্সফার আরএনএ আর মেসেঞ্জার আরএনএ এদের দুটো আলাদা খুব স্পেশাল ফাংশন আছে, সেটা যখন ডিএনএ রেপ্লিকেশন পড়বো তখন বলবো। তাহলে প্রোটিনের পরেই নেক্সট ইম্পর্টেন্ট পার্সেন্টেজ হচ্ছে আরএনএ, যেটা থাকে প্রায় 20%। তারপর থাকবে ফসফোলিপিড, যেটা বলছিলাম, which is a part of cell membrane। ঠিক আছে, ফসফোলিপিড কত পার্সেন্ট? প্রায় 10% এর কাছাকাছি। এরপর ইম্পর্টেন্স ওয়াইজ হচ্ছে ডিএনএ 3%। তারপর কোষের মধ্যে সব জানিস কিছু এনার্জি, মানে গ্লুকোজের প্রসেসিং হয়, হয়ে এনার্জি স্টোর হয়, এবং কোষ সবসময় কিছুটা গ্লাইকোজেন স্টোর করে রাখে। কেন? ফর ফিউচার ইউজ। যে একদিন উপোস করলি, তখন কোষের মধ্যে যে গ্লাইকোজেনটা স্টোর আছে ওটাকে ভেঙে ভেঙে কোষ নিজের এনার্জিটাকে তৈরি করবে। সেই গ্লাইকোজেন স্টোরেজ কত পার্সেন্ট? 2.5%। এই হলো। এরপর দুটো বাকি থাকলো যেগুলো একটু কম শোনা যায়। একটা হচ্ছে লাইপো পলিস্যাকারাইড, এটা মেমব্রেনের একটা পার্ট, আর একটা হচ্ছে মুরেইন, এটাও সেলের মেমব্রেনের একটা পার্ট। ঠিক আছে, তাহলে সেলের মধ্যে যে ম্যাক্রোমলিকিউলস থাকে মূলত যেগুলো থাকে, প্রোটিন থাকবে, আরএনএ থাকবে, ডিএনএ থাকবে, ভবিষ্যতের খাবারের জন্য গ্লাইকোজেন থাকবে, আর
ফসফোলিপিড থাকবে ফর দ্য সেল মেমব্রেন। ঠিক আছে, আর স্মল মলিকিউলস থাকবে কিছু, মেটাবোলাইটস তো থাকতেই হবে, আর কিছু ইনঅর্গানিক আয়নস থাকবে। এই হচ্ছে দ্য কম্পোনেন্টস অফ আ সেল। আচ্ছা, এইবার প্রশ্ন এইটা হচ্ছে যে এই ভ্যালুগুলো কোথা থেকে মানে কিভাবে মেজার করলো। ঠিক আছে, এই যে নাম্বার অফ মলিকিউলস ক্যালকুলেট করলো, এই ক্যালকুলেশন গুলো কিভাবে করে বা এই স্টাডি গুলো কিভাবে করে। ইউনিট অফ মাস ফর বায়োফিজিক্স, মাসের ইউনিট হিসাবে ইউজ করা হয় ডিএ। 1 ডিএ কি 1.6 into 10 to the power minus 24 গ্রাম। এবার ধরা যাক কোনো একটা কোষের মধ্যে আমি প্রোটিনের নাম্বার অফ মলিকিউলস বার করতে চাইছি। অন অ্যান অ্যাভারেজ যে কোনো একটা প্রোটিন ম্যাক্রোমলিকিউলে 300টা অ্যামিনো অ্যাসিড থাকে। কেন এটা হচ্ছে, এগুলোর থেকে বুঝতে পারবি যে আদৌ কেন এদেরকে ম্যাক্রোমলিকিউল বলা হচ্ছে। কেননা প্রোটিন জিনিসটা নিজে একটা মানে একটা সেপারেট একটা বস্তু। প্রোটিনের মধ্যে কি থাকে, 300টা অ্যামিনো অ্যাসিড থাকে। অ্যামিনো অ্যাসিড নিজে একটা মলিকিউল, ওই রকম 300 ধরনের একটা কিছু, 300টা অ্যামিনো অ্যাসিডের কিছু একটা কম্বিনেশন, সেইটা দিয়ে তৈরি হলো প্রোটিন। এই প্রোটিনের প্রপার্টিকে তুই একটা অ্যামিনো অ্যাসিডের প্রপার্টি দিয়ে এক্সপ্লেন করতে পারবি না। 300টা অ্যামিনো অ্যাসিডের কে একত্রিত করলে যেই ব্যাপারটা পাওয়া যায় সেইটা হচ্ছে প্রোটিন। তাহলে তোকে 300টা অ্যামিনো অ্যাসিডকে একসঙ্গে পুরো জিনিসটাকে একটা অবজেক্ট বা একটা ইউনিট হিসাবে ইউজ করতে হবে। তো দ্যাট ইজ ওয়াই দ্য কনসেপ্ট অফ ম্যাক্রোমলিকিউলস ইন মানে বায়োফিজিক্স অ্যাজ ওয়েল অ্যাজ লাইফ। মানে লাইফ মানেই হচ্ছে বিভিন্ন সেটস অফ ম্যাক্রোমলিকিউলস। তো একটা প্রোটিনে 300টা অ্যামিনো অ্যাসিড থাকে। একটা অ্যামিনো অ্যাসিডের মাস মোটামুটি 100 ডিএ, এই অর্ডারের হয়। তাহলে একটা সিঙ্গেল প্রোটিনের মাস কি হবে, 300 ইন্টু 100 ডিএ, এবং এক ডিএ হচ্ছে 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 24 গ্রাম। তাহলে একটা প্রোটিনের মাস 5 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 20 গ্রাম, কিছুই না, তুচ্ছ। এবার ইকোলাই সেলের মধ্যে কতগুলো প্রোটিন আছে, এই যে এখানে পেয়েছিলাম এই যে ভ্যালুটা, এটা কি করে পেলাম বাস্তবে? পেলাম এইভাবে যে একটা ইকোলাই সেলের মধ্যে টোটাল প্রোটিন মাস কত সেইটা মেজার করতে হবে। টোটাল প্রোটিন মাস মেজার করার অনেক রকম ওয়ে আছে, সেই ডিটেলসটা অ্যাকচুয়ালি এতটা আউট অফ স্কোপ আর কি। তবে তোরা যদি এই বইটা পুরোটা ভালো করে পড়িস, মানে এখন সময় পাবি না, যদি ইন্টারেস্ট থাকে আর কি। রব ফিলিপসের যে বইটা দিয়েছে, বইটা কিন্তু খুবই ভালো। মানে ওই বইটা পড়লে পুরো আইডিয়াটা পাবি বায়োফিজিক্সের কাজকর্মগুলো অ্যাকচুয়ালি কিভাবে হয়। এগুলো এতটা স্কোপের মধ্যে নেই বলে আমি এত কিছু বলছি না। তবে সাধারণত বায়োফিজিক্সের মেজারমেন্ট বা আমরাও যেটুকু করেছিলাম ডাই ভিত্তিক হয় আর কি জিনিসগুলো। মানে কোষের মধ্যে তো ছোট ছোট জিনিস তুই ডিস্টিংগুইশ করবি কিভাবে? তো কোনো একটা ডাই ইউজ করে তুই যেইটুকুকে ধর প্রোটিনকে তুই মাপতে চাইছিস, তখন তোকে কিছু একটা ভাবে এমন কোনো কেমিক্যাল ইউজ করতে হবে যেটা শুধুমাত্র প্রোটিনের সঙ্গেই অ্যাটাচড হয়। মানে এমন কিছু একটা কালারফুল কেমিক্যাল ইউজ করতে হবে যেটা শুধুমাত্র প্রোটিনের সঙ্গেই অ্যাটাচড হবে। তারপর তুই কোষের মধ্যে মানে একটা কোনো পাত্রের মধ্যে কিছুটা ওই মেটেরিয়াল নিলি, তার মধ্যে ডাইটা দিয়ে দিবি, ও কোষের মধ্যে ঢুকে শুধু প্রোটিনের সঙ্গেই অ্যাটাচড হলো। এবার তুই যখন ছবিটা তুলবি তখন তুই শুধু প্রোটিনের ছবিটাই দেখতে পাবি। তারপর তুই সেখান থেকে প্রোটিনের ভলিউমটা মেপে নিবি, তারপর ডেনসিটি হিসাব করে তুই প্রোটিনের মাসের একটা আইডিয়া পাবি। এগুলো সবই কিন্তু একটা এস্টিমেট, যার জন্য সবসময় একটা এরকম একটা সাইন দেওয়া আছে, না হলে এক্সাক্ট বলে দিত এক্স্যাক্টলি এতগুলো। কিন্তু এইভাবে আমরা এক্সপেরিমেন্টালি করছি, আমরা একটা এস্টিমেট পাচ্ছি। তো টোটাল প্রোটিন মাস যেটা আমরা এস্টিমেট করছি একটা কোষের মধ্যে, সেটা হচ্ছে 15 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 14 গ্রাম। আর একটা প্রোটিনের মাস তো আমরা বের করে ফেলেছি। তো সেইটাকে ইউজ করে আমরা বুঝলাম যে একটা ইকোলাই সেলের মধ্যে প্রোটিন মলিকিউলের সংখ্যা অন অ্যান অ্যাভারেজ 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 এতগুলো প্রোটিন আছে। এবং এই একই প্রসেসে বাকিগুলোও মাপা হয়েছে, মানে আরএনএ, ডিএনএ, এগুলো সবই। আচ্ছা, এইবার সেল ক্লাসিফিকেশন, এগুলো কোনটা কোথা থেকে পড়তে হবে আমি স্লাইড এটাও আমি দিয়ে দেবো,
এটার মধ্যে আমি ইনক্লুড করে দিয়েছি অলরেডি। হার্ভে লডিসের বইটাতে দেখবি সেই একদম ছোটবেলায় 11-12 যা পড়েছিলি ওইটাই ওখানে ওভাবেই আছে। তো বায়োলজিক্যাল ইউনিভার্স 2 ধরনের সেল আছে, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক একদম সেই প্রাচীনকালের সব থেকে সহজ সরল চাকা আবিষ্কারের মতন আর কি, মোস্ট সিম্পলিস্টিক সেল, যেখানে মূল বিষয় হলো নিউক্লিয়াসের অভাব। কিছুই না, একটা সেল কভার থাকে, তার মধ্যে কুণ্ডলী পাকানো একটা ডিএনএ থাকে, ভেতরকার অর্গানাইজেশনের মধ্যে এত কমপ্লিকেশনস নেই। তো মূল ব্যাপার হচ্ছে একটা ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে না। ইউক্যারিওটিক সেলে একটা ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে এবং ভেতরে আরো অনেক জটিল জটিল স্ট্রাকচার থাকে, বিভিন্ন রকমের ইন্টারনাল মেমব্রেন থাকে এবং অনেক বেশি ধরনের অর্গানেলি থাকে। অর্গানেলি মানে হচ্ছে কোষের মধ্যেকার আরো অনেক ছোট ছোট ইউনিট। তাহলে ব্যাপারটা এরকম, সেলের মধ্যে যেটা থাকে, সেলের মেমব্রেনের মধ্যে আর কি, একটা তো সেলের পর্দা, মেমব্রেনের ভেতরে যে গোটা জিনিসটা সেটাকে বলে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে কি থাকে? একটা থাকবে নিউক্লিয়াস, এটা ইউক্যারিওটিকের জন্য বলছি অবশ্যই, প্রোক্যারিওটিকে তো এত ঝামেলাই নেই। প্রোটোপ্লাজমের মধ্যে থাকবে একটা সাইটোপ্লাজম, মানে একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা বাদ দিলে বাকি যে টোটালিটি আছে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে একটা জেল টাইপের যে জিনিস, মানে ম্যাট্রিক্সটা যেটা, ওটাকে বলে সাইটোসল। সাইটোসলের মধ্যে ভাসমান যত রকম জিনিস আছে, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, আরো যারা যারা আছে ভাসছে তার মধ্যে, সেই সবগুলোকে বলা হয় অর্গানেলি। তো প্রাথমিকভাবে যে কোনো কোষের মধ্যে 6 ধরনের অর্গানেলি থাকে। এই ব্যাপারগুলো আমরা ডিটেলে নেক্সট ক্লাসে আলোচনা করব, which is on Wednesday.